5ই আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়। শেখ হাসিনা সরকারের পতন। অনেকে বলছে এটা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস। হাসিনার পদত্যাগের পর দেশের দায়িত্ব তুলে নেয় সেনাবাহিনী। তারপর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় মোহাম্মদ ইউনূস। কিন্তু এত আন্দোলন, হিংসা, লুটতরাজ, খুন এবং চরম বিশৃঙ্খলার পর কোন পথে বাংলাদেশ? কে এই মোহাম্মদ ইউনূস? 1971-এর পর কতবার সেনা অভ্যুত্থান ঘটে বাংলাদেশে? বাংলাদেশ কি পারবে স্বাভাবিক ছন্দে ফিরতে, বিশেষত অর্থনৈতিক ক্ষেত্রে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায়? নাকি চরম চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশ সরকারকে? এই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। প্রথমেই দেখা যাক 5ই আগস্ট দিনটির প্রেক্ষাপটটা ঠিক কেমন ছিল। জুন মাস থেকে কোটা আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের জন্য কোটা বৃদ্ধির কারণে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। আন্দোলন ছড়িয়ে পড়ে সমগ্র বাংলাদেশ জুড়ে। সুপ্রিম কোর্টের কোটা রায়ের পরও আন্দোলন থেমে যায়নি। ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি দেওয়া নতুন করে উঠতে শুরু করে, এ তো সকলেরই জানা। কিন্তু 5ই আগস্ট দুপুর 3টে শেখ হাসিনা পদত্যাগ করেই ভারতের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানেই প্রাথমিকভাবে আশ্রয় নেয়। শোনা যায় সেনাবাহিনী বাধ্য করে শেখ হাসিনাকে পদত্যাগ করতে। দেশ ছাড়তে সময় দেওয়া হয় মাত্র 45 মিনিট। তবে প্রকৃত সত্য কী তা এখনও জানা যায়নি। তারপরই দেশের নিয়ন্ত্রণ চলে যায় সেনাবাহিনীর ওপর। তবে সেনাবাহিনীর হাতে নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও হিংসা, খুন, অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের উপর আক্রমণ চলতেই থাকে। অবশেষে 8ই আগস্ট মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়। এখন সংক্ষেপে দেখা যাক মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত পরিচয় সম্পর্কে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বাংলাদেশি। তিনি জন্মগ্রহণ করেন 28শে জুন 1940 সালে। একজন ব্যাংকার, অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের নেতা। বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ব্যবস্থা গড়ে তোলার জন্য 2006 সালে নোবেল শান্তি পুরস্কার পান তিনি। 1998 থেকে 2021 সাল পর্যন্ত ইউনাইটেড নেশন ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার সহ আন্তর্জাতিক স্তরে আরও অনেক দেশ যেমন আমেরিকা, জাপান, কোরিয়া, সুইডেন ইত্যাদি দেশ থেকে বহু পুরস্কার এবং সম্মান পান তিনি। 8ই আগস্ট বাংলাদেশের দায়িত্ব নেন তিনি। দেশে শান্তি ফিরিয়ে আনা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা একটা বড় চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনীর সহযোগিতা বিশেষ প্রয়োজন। তবে সেনার কি প্রকৃত ইচ্ছা তা জানা যাবে ভবিষ্যতে। কারণ সেনা অভ্যুত্থান বাংলাদেশে কোনো বিরল ঘটনা নয়। 1971 সালে মুক্তিযুদ্ধের পর বহুবার ছোট বড় সেনা অভ্যুত্থান ঘটে বাংলাদেশে। যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য সেনা অভ্যুত্থান কখন কিভাবে ঘটে তা দেখে নেওয়া যাক। সময়টা ছিল 1975 সাল। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার 4 বছরের মধ্যে খুন করা হয় বাংলাদেশের সৃষ্টির অন্যতম কারিগর শেখ মুজিবুর রহমানকে। তারপরই সেনাবাহিনীর রক্তাক্ত পাল্টাপাল্টি বিদ্রোহের মধ্যে দিয়ে জিয়াউর রহমানের সামরিক শাসন শুরু হয় বাংলাদেশে। 1975 সালে জিয়াউর রহমান সেনা বিদ্রোহে খুন হলে 1981 সালে আবার বাংলাদেশের ক্ষমতা দখল করে সেনা জেনারেল এরশাদ। পরবর্তীকালে 2007 সালে বড় রকমের সেনা অভ্যুত্থান ঘটে বাংলাদেশে। সেই সময় 11ই জানুয়ারি বিএনপি সরকার দ্বারা আয়োজিত সাধারণ নির্বাচন খারিজ করে সেনা অভ্যুত্থান ঘটে। তবে সেটা ছিল একটু অন্যরকম, কারণ সেনাবাহিনী সরাসরি ক্ষমতা দখল না করে নিজেদের পছন্দ মতো অসামরিক ব্যক্তিদের সরকারে বসান এবং পেছন থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে থাকে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ছোট বড় রকমের বহুবার সেনা অভ্যুত্থান ঘটে। 1 জুন 2024-এর পর থেকে কোটা আন্দোলনের জেরে বাংলাদেশের অর্থনীতি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। একে তো বৃহৎ অঙ্কের ঋণের বোঝা বইতে হচ্ছে বাংলাদেশকে, যার পরিমাণ প্রায় $174 বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 20 লক্ষ কোটি টাকারও বেশি। পাশাপাশি ছাত্র বিক্ষোভ এবং কারফিউয়ের জেরে বাংলাদেশের অর্থনীতিতে $10 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়। বর্তমানে তার পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। আমদানি, রপ্তানি, উৎপাদন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বাংলাদেশের টাকার দামও পড়তে শুরু করেছে। সুতরাং নতুন সরকারের কাছে চ্যালেঞ্জ অর্থনীতিতে কীভাবে ঘুরে দাঁড়াবে, কতটা পারবে তা ভবিষ্যতে জানা যাবে। অবশেষে বলা যায়, প্রথমে কোটাকে কেন্দ্র করে ছাত্ররা যেভাবে আন্দোলন শুরু করে তা ধীরে ধীরে চরম আকার ধারণ করে। তবে সমস্ত হিংসা, খুন, লুটতরাজ, সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং বিপুল সম্পদের ক্ষয়ক্ষতির পিছনে কারা তা এখনও স্পষ্ট নয়। ছাত্রদের আড়ালে এই রকম ভয়াবহ পরিস্থিতি তৈরি করা এবং দেশের সম্পদ নষ্ট করা যে দেশের পক্ষে আদৌ শুভ নয় তা বলাই বাহুল্য। তবে আশা করা যায় বাংলাদেশ সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে নতুন গণতন্ত্র দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। এখন দর্শক বন্ধু, তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।